হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং 2 মিনিটস উইথ কার্জন এন্ড আজকের এই ভিডিওতে জেনে নিব যারা আমরা থাইল্যান্ডে ঘুরতে যেতে চাই ট্যুরিস্ট ভিসায়, এক্স্যাক্টলি আমরা কিভাবে থাইল্যান্ডে যাব এবং আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এক্ষেত্রে যদি আপনার আমার প্রফেশন হয়ে থাকে, আমরা বিজনেসম্যান বা আমরা ছোটখাটো ব্যবসা করতেছি অথবা বিশাল বড় কোনো ব্যবসার সাথে সংযুক্ত আছি, সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। হতে পারে সেই ব্যবসাতে আমার কন্ট্রিবিউশন অনেক কম, আমি 20% শেয়ার হোল্ডার, কেউ একজন 80% শেয়ার হোল্ডার হতে পারে, আমার নিজের 100% শেয়ার হোল্ডার, আমি নিজেই একক মালিকানা ব্যবসা অথবা যৌথ মালিকানা অথবা এটা একটা গ্রুপ অফ কোম্পানি, যেরকমটাই হোক না কেন, সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি কি কি ডকুমেন্টস লাগবে সেই সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। সো এক্ষেত্রে বলে নেওয়া ভালো, আমাদের যতগুলো ডকুমেন্টস লাগবে সবগুলোকে আমি মোটামুটি 5টা ভাগে ভাগ করে নিলাম, যেন আপনার আমার বুঝতে সুবিধা হয় বা আমারও বলতে সুবিধা হয়, আমারও মনে থাকে, আপনারও ইজিলি তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। সো এক্ষেত্রে চলে আসি নাম্বার 1, সেটা হচ্ছে পার্সোনাল ডকুমেন্টস। পার্সোনাল ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনার লাগবে আপনার পাসপোর্ট, আপনার ছবি এবং লাগবে সাথে হচ্ছে আপনার এনআইডি। এক্ষেত্রে অবশ্যই বারবারের মতো একই কথা, আপনার পাসপোর্ট এবং আপনার এনআইডি তে নামের কোনো রকম কোনো মিল মানে অমিল থাকা যাবে না। অনেক সময় দেখা যায় যে নামের বানানে মিস্টেক আছে অথবা দেখা যায় যে আপনার বয়সটা ঠিক নাই। সো এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেকটা কমে যাবে। সো গেল পার্সোনাল ডকুমেন্টস। এবার আসবো নাম্বার 2, আপনার প্রফেশনাল ডকুমেন্টস। এক্স্যাক্টলি এই ভিডিওটা যাদের জন্য। সো আপনার প্রফেশন যেহেতু বিজনেসম্যান, সো আপনাকে তো প্রুফ করতে হবে যে আপনি একজন বিজনেসম্যান, আপনার বিজনেস আছে। সো সেক্ষেত্রে আপনাকে লাগবে আপনার ট্রেড লাইসেন্সের কপি। নাম্বার 1 লাগবে আপনার ট্রেড লাইসেন্সের কপি। নাম্বার 2 লাগবে আপনার ভিজিটিং কার্ড। নাম্বার 2 লাগবে আপনার আইডি কার্ড, যেই প্রতিষ্ঠানটার আপনি ওনার সেখানকার আইডি কার্ড। নাম্বার 4 লাগবে হচ্ছে আপনার যেই আর কি বাড়ি ভাড়ার যেই আর কি সনদটা, মানে এটাকে কিভাবে বোঝানো যায়, আপনার যে প্রতিষ্ঠানটা এক্স্যাক্টলি যেখানে আছে সেখানে তো আপনি একটা যদি ভাড়া করে নিয়ে থাকেন, সেখানকার যে একটা চুক্তিপত্র যে আপনার অফিসটা বা আপনার দোকানটা এখানে আছে বা আপনার শোরুমটা এখানে আছে, সেটার সাথে যে বাড়িওয়ালার যে একটা এগ্রিমেন্ট হয়েছে যে 2 বছর, 5 বছর, 6 মাস বা 10 বছরের জন্য আপনার দোকানটা এখানে বা আপনার অফিসটা এখানে বা আপনার শোরুমটা এখানে, সেই চুক্তিপত্র যেটা সেটা। সো মোটামুটি এই সবগুলো ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যদি কোনোটা বাংলাতে থাকে তাহলে সেটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং নোটারি পাবলিকেশন করতে হবে। সো ইংলিশে ট্রান্সলেট কিভাবে করবেন, চলে যাবেন যে কোনো কম্পিউটারের দোকানে, যদি আপনার বাসা ঢাকা সহ বা যে কোনো জেলায় হোক না কেন, আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই তারা এটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে দিবে এবং পরবর্তীতে আপনি সেটাকে নোটারি পাবলিকেশন করে নিতে পারবেন। সো মোটামুটি বোঝা গেল আপনার প্রফেশনাল ডকুমেন্টস এর ক্ষেত্রে। সো প্রফেশনাল ডকুমেন্টস এর ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে আসলে প্রুফ করতে হবে যে আপনার এই প্রতিষ্ঠানটার ওনার আপনি অথবা ওয়ান অফ দি শেয়ার হোল্ডার আপনি, যেটাই হোক না কেন আপনি ব্যবসার সাথে সংযুক্ত আছেন, এইটাই আপনার প্রফেশন। সো এইটাকে মেক শিওর করার জন্যই আপনার সবকিছু। পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন আপনার কোম্পানি প্যাডে একটা এনওসি বা একটা অথরাইজেশন লেটার লিখে দেওয়া, যে এত দ্বারা আমি ধরে নিলাম সাফাত কামরান 2 মিনিটস উইথ কার্জনের ওনার বা হতে পারে আপনার পার্টনার, যেটাই হোক না কেন, বা এত পার্সেন্ট পার্টনার বা ফুল একক মালিকানায় আমি ওনার আছি। সো এরকম ভাবে পুরো একটা অথরাইজেশন লিখে নিতে হবে। সো যারা এই অথরাইজেশন লিখতে পারবেন না তাদের জন্য কি হবে এটা ভিডিও লাস্টে বলতেছে। সো এই হচ্ছে আপনার মোটামুটি প্রফেশনাল ডকুমেন্টস এর ক্ষেত্রটা গেল। নাম্বার 3 আসবে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস। সো ফিনান্সিয়াল ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনাকে যেটা মেক শিওর করতে হবে যে আপনার কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট যেটাতে আপনার নাম আছে অথবা আপনার পার্টনারের নাম আছে অথবা কোম্পানির নামে ডিরেক্টলি যে ব্যাংক অ্যাকাউন্টটা। ফর এক্সাম্পল আমি এখন জব করতেছি ফ্লাইফার ইন্টারন্যাশনাল, এটা একটা আপনার একক মালিকানা কোম্পানি। সো যদি আমার কোম্পানির যিনি ওনার বা যিনি আমার কোম্পানির সিইও বা চেয়ারম্যান ম্যাম যদি তারা করতে চায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেমন তাদের কোম্পানি যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে তারা সেটা ইউজ করবে, যেখানে অবশ্যই দেওয়া আছে যে কোম্পানির নাম হচ্ছে ফ্লাইফার ইন্টারন্যাশনাল, যেটা সিইও অথবা হচ্ছে ওনার বা চেয়ারম্যান ম্যাম সেটা সেখানে তার নাম আছে। সো এক্ষেত্রে আপনাকে আপনার কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট যেটা, সেই ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করতে হবে। মিনিমাম 6 মাসের একটা ট্রানজ্যাকশন আছে, এরকম 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি মেক শিওর করতে হবে। এই যে 6 মাসের যে আপনি ব্যাংক স্টেটমেন্টটা দিলেন, এখানে যেন প্রতি মাসে অন্তত পক্ষে 5টা, অনেকে বলবে 3টা, বাট আমি বলতেছি 5টা ট্রানজ্যাকশন হয়ে থাকে। যদি কোনো ট্রানজ্যাকশন না হয়, জাস্ট আপনি আর কি আচমকা কোথাও থেকে টাকা জাস্ট ভিতরে দিলেন, ব্যাংকে রাখলেন, রেখে আপনি জমা দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না। এটা আপনি মোটামুটি 500% শিওর হিসাবে থাকতে পারেন। সো এই মোটামুটি একটা ব্যাপার। এবং ব্যাংক সলভেন্সি এটা আপনি ব্যাংকে গেলেই তারা আপনাকে দিয়ে দিবে, যেখানে লাস্ট ব্যালেন্স মিনিমাম আপনাকে 85,000 টাকা হতে হবে
তবে আমি প্রেফার করি এটা 1,20,000 বা 1,10,000 হওয়ার জন্য, কারণ এখন ডলারের রেট 100 টাকার বেশি। সো এখন আমি বলতেছি 85,000 টাকা। সো হতে পারে কখনো আরো বেশি হতে পারে, কখনো আরো কমও হতে পারে, বাট আপনি কিছুটা বেশি রাখলেন, যেহেতু আপনি একজন বিজনেসম্যান, আপনি একটা কোম্পানি দেখাচ্ছেন বা আপনি একটা শোরুম দেখাচ্ছেন বা আপনি মোটামুটি একটা একটা আপনার দোকান দেখাচ্ছেন। সো এক্ষেত্রে মূলত বিষয়টা হচ্ছে আপনাকে প্রুফ করতে হবে যে আমার কাছে টাকা পয়সা আছে ভাই, আমি দেখো তোমার দেশে যাইতে চাই, তুমি আমাকে ভিসা দাও, আমি তোমার দেশে যে আমি আমার এই টাকাগুলো তোমার দেশে খরচ করব, উড়ে আসবো। সো এতে তুমি লাভবান হবা। সো তাদেরকে এই জিনিসটা মেক শিওর করতে হবে ফিনান্সিয়াল পার্টে। সো চলে যাব তার পরের পয়েন্টে, নাম্বার 4, সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি। সো ট্রাভেল আইটেনারি এক্স্যাক্টলি কি, এটা অনেকেই বুঝতে পারেন না, বা অনেকেই এটা নিয়ে অনেক বারবার প্রশ্ন করছে আমাকে। সো ট্রাভেল আইটেনারি বলতে হচ্ছে এক্স্যাক্টলি আপনার ভ্রমণের ক্ষেত্রে আপনি কি কি ব্যবহার করতেছেন। ফর এক্সাম্পল, ভ্রমণের জন্য আপনাকে ট্রাভেল আইটেনারি পার্টে আপনাকে যেগুলো দিতে হবে, ভ্রমণের জন্য আপনি ব্যবহার করতেছেন নাম্বার 1 এয়ার টিকিট। এয়ার টিকিটের একটা ডেমো কপি দিতে হবে যে আপনি এত তারিখে যাচ্ছেন, আবার এত তারিখে রিটার্ন আসতেছেন, এটার একটা বুকিং কপি দিতে হবে। হতে পারে আপনি বিমান বাংলাদেশে থাইল্যান্ড যাচ্ছেন। সো ধরলাম আমি জানুয়ারির 10 তারিখে যাবেন, 20 তারিখে আসবেন। সো জানুয়ারির 10 তারিখে যাচ্ছেন, 20 তারিখে ফিরে আসতেছেন, এইরকম একটা আপনাকে দিতে হবে ডকুমেন্টস, বুকিং কপি। নাম্বার 2 লাগবে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হোটেল বুকিং, লাইক আপনি যে থাইল্যান্ডে যাচ্ছেন, যে এক্স্যাক্টলি কোন হোটেলে আপনি থাকবেন সেরকম একটা প্রি বুক করে রাখছেন আপনি, সেটা দেখাতে হবে। সো বেসিক্যালি ইন্টারন্যাশনাল ফ্রি হোটেল বুকিং কিভাবে আপনি আপনার মোবাইল থেকে মাত্র 2 মিনিটে করতে পারেন, সেরকম একটা ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে ওটা একবার দেখে আসতে পারেন। এক্ষেত্রে কারোর হেল্প লাগবে না ইনশাল্লাহ। সো মোটামুটি এই ছিল আপনার 4টা ডকুমেন্টস, বাট আমি বলছিলাম 5টা। সো এই 5 নাম্বার ডকুমেন্টসটা এক্স্যাক্টলি কি, সেটাই কিন্তু একটা বড় কোয়েশ্চেন না। সো 5 নাম্বার ডকুমেন্টসটা হচ্ছে আপনি যখন এই যে 4 রকম ডকুমেন্টসটা নিলেন, নিয়ে কি আপনি মেইন পাসপোর্ট সহ ছবি টবি সহ এই সব ডকুমেন্টস নিয়ে আপনি কার কাছে দিবেন, কোথায় দিবেন? যে নর্মালি দিয়ে আসলে কি আপনার ভিসা হবে? হবে না, না। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই 4 রকম ডকুমেন্টস এই সবগুলোর সাথে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ফর্মটা আপনি ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করার পরবর্তীতে সেই ফর্মটা নিয়ে যাবেন। সো বেসিক্যালি এই ফর্মটা হচ্ছে আপনার থাই এম্বাসি থাই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। সো এই ফর্মটা আপনাকে জাস্ট আপনার ছবি অ্যাটাচ করতে হবে, আপনার নাম অ্যান্ড ডিটেল সব কিছু দিবেন, আপনি কয় মাসের জন্য ভিসা করতে যাচ্ছেন সেটা উল্লেখ করবেন, মেনশন করবেন। সো একটা 2 পেজের ফর্ম। সো এই 2 পেজের ফর্মটা সুন্দর মতো আপনি ফিল আপ করার পরে এই সবগুলা ডকুমেন্টস একসাথে করে আপনি জমা দিবেন ভিএফএস গ্লোবালে। সো ভিএফএস গ্লোবাল কোথায়, এটা যদি জানতে চান, আপনি যেই শহরে আছেন সেই শহর থেকে মোটামুটি আপনি সার্চ করবেন যে ভিএফএস গ্লোবাল নিয়ার মি। এক্ষেত্রে আপনি যদি ঢাকায় থাকেন, ঢাকাটা আপনাকে দেখাবে, বা আপনি যেখানে আছেন যদি সেই শহরে থেকে থাকে ভিএফএস গ্লোবাল, সেটা আপনাকে কাছাকাছি যেখানে আছে সেটা দেখাবে, না হলে আপনাকে ঢাকায় এসে জমা দিতে হবে। হ্যাঁ, সো এই 5 রকম ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনার এই সব কিছু। বাট এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে। এই সবগুলো ডকুমেন্টস যে আপনি দিচ্ছেন বা আমি দিচ্ছি, আমি সাফাত কামরান এই সবগুলো ডকুমেন্টস দিচ্ছি, এই জন্য আমাকে উপরে একটা কাভার লেটার লিখে দিতে হবে যে আমি সাফাত কামরান, পিতা এনি, আমার পাসপোর্ট নাম্বার এনি, মাতা এনি। সো এরকম করে আমাকে লিখে দিতে হবে, অবভিয়াসলি সেটা ইংলিশে। সো এই কাভার লেটার সহ এই সবগুলা ডকুমেন্টস আমি যখন একসাথে করে ভিএফএস গ্লোবাল সেন্টারে আমি যখন দিয়ে আসবো আমার থাই ভিসার জন্য, তারা আমাকে অবভিয়াসলি ভিসা ইনশাল্লাহ দিয়ে দিবে, যদি আমার সবগুলো ডকুমেন্টস অথেন্টিক হয়ে থাকে। এক্ষেত্রে কিছু সতর্কতা বা কিছু নোটসগুলো আগে বলে নিই। সেটা হচ্ছে নাম্বার 1, যদি এমন হয় যে আপনি একটা কোনো কোম্পানি শো করছেন যেটা আপনি এই কোম্পানির ওনার, ফর এক্সাম্পল লাইক কোনো একটা ভাঙ্গাচুরা.com এরকম কোনো কিছু একটা, বাট সেরকম কোম্পানি বলতে কোনো কিছু নাই, তাহলে কিন্তু আপনি 200% শিওর থাকেন আপনি ভিসা পাবেন না, কারণ কি তারা এটা ভেরিফাই করবে। নাম্বার 2, যদি এমন হয় যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা আপনি যে ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, ব্যাংক স্টেটমেন্ট আসলে জাল হতে পারে, সেটা অন্য কারোরটা, আপনি জাস্ট এডিট করে নিজের নাম টাম বসাইছেন, বা আছে ব্যালেন্স 5,000 আপনি এখানে বসাই দিয়েছেন 85,000। সো এইরকম যদি কোনো কিছু করেন, মোটামুটি আপনি 10,000% শিওর থাকেন আপনার ভিসা হবে না। এবং পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে সব ডকুমেন্টস দেওয়ার পরেও কেন আমার ভিসা হইলো না, কারণ হচ্ছে থাই এম্বাসি থেকে আপনাকে একটা কল আসবে। সো আপনার যেই ভ্যালিড মোবাইল নাম্বার যেটা আপনি দিয়ে থাকবেন, তারা কিন্তু সেখানে একটা কল করবে। সো সেই কলটা যদি আপনি রিসিভ না করতে পারেন, তাহলে তারা আপনাকে ভিসা দিবে না। এক্ষেত্রে নর্মালি তারা কল দিয়ে জিজ্ঞেস করবে যে আপনি কি সাফাত কামরান। যদি আমি আমার কথা বলি, আপনি কি সাফাত কামরান? হ্যাঁ, আমি সাফাত কামরান। সো আপনি কি থাইল্যান্ডে যেতে চান? এরকম 2-4টা প্রশ্ন করবে। আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তাইলেই মোটামুটি সবকিছু ডান। সো অবশ্যই আমাকে কলটা রিসিভ করতে হবে এবং প্রপার ডকুমেন্টস দিতে হবে। কোনো রকম কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে চালাকি করা যাবে না। সো চালাকি করলে যেটা হবে যে আপনার ভিসা আপনি পাবেন না, এবং তাদের ডেটাবেজে অলরেডি একটা নোট থেকে যাবে যে এই পাসপোর্ট হোল্ডার, এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা
যিনি কিনা এর আগে তাকে ভিসা দেওয়া হয় নাই, পাশে ডেসক্রিপশন বক্সে তাদের ওখানে নোটসে থেকে যাবে যে কারণ হচ্ছে উনি এই কাগজটা জাল দিছিল, ওই কাগজটা জাল দিছিল। এই ক্ষেত্রে আপনি কিন্তু বারবার, তারপরে যতবারই সবকিছু ঠিকঠাক করে দেন, অনেকগুলো চান্স থাকবে যে আপনার ভিসা বারবারই রিজেকশন আসার। সো চেষ্টা করব যদি আমাদের ব্যালেন্স কম থাকুক, কিন্তু তারপরে যেন আমরা আমাদের সবগুলো ডকুমেন্টস, অথেন্টিক ডকুমেন্টস দিতে পারি। সে তারা যেন তাদের নোটসে রাখতে পারে যে এর তো গরিব মানুষ, এর কাছে টাকা নেই। সো সেকেন্ড টাইম তারা হয়তো বা দেখবে যে ওর কি টাকা আছে কিনা। বাট যদি দেখে যেখানে তাদের নোটসে অলরেডি যদি এরকম থাকে যে ও তো ডকুমেন্টস দিছে, তো উনি একটা ফেক ডকুমেন্টস দিছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাই কঠিন একটা প্যারায় পড়ে যাবেন। সো আপনারা চেষ্টা করবেন যারা এই ভিডিওটা দেখতেছেন অথেন্টিক ডকুমেন্টস দেওয়ার জন্য। সো এই ছিল মোটামুটি 5টা ডকুমেন্টসের কথা। আরেকবার রিপিট করি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সেটা হচ্ছে আপনার পার্সোনাল ডকুমেন্টস, প্রফেশনাল ডকুমেন্টস, ফিনান্সিয়াল ডকুমেন্টস, আপনার ট্রাভেল আইটেনারি, এবং পাশাপাশি হচ্ছে আপনার কাভার লেটার, এবং হচ্ছে সেই ফর্মটা ফিল আপ করা। সো এই সব কিছু করে আপনি দিতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা সরাসরি আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ওয়েবসাইটে যে ভিজিট করতে পারেন www.2minuteswithkarjan.com, অথবা আপনি আমার পেজে নক করলেন অথবা আমার কমেন্ট সেকশনে জানাইলেন। সেক্ষেত্রে আমি অথবা আমাদের টিম চেষ্টা করবো আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার। এক্ষেত্রে আপনি আমাদের থেকে যে সহযোগিতাটা বা যে সাপোর্টটা নেবেন সেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এক্ষেত্রে আমরা কোনো রকম কোনো টাকা চার্জ করি না, ফ্রি অফ কস্ট। জাস্ট আমাদের জন্য দোয়া করে দিবেন, তাহলেই এনাফ। সো বেসিক্যালি আমরা আপনাকে শিখাই দিব যে এই ডকুমেন্টস লাগে, সেগুলো নিয়ে আপনি যেতে পারেন। আর এই ডকুমেন্টসগুলো যদি আপনি সাথে রাখেন, এগুলো নিয়ে আপনি যে কোনো আপনার কাছাকাছি অথেন্টিক যে কোনো ট্রাভেল এজেন্সিতে যে তাদের কাছে দিলেও মোটামুটি তারা এগুলো করে দিতে পারবে। এক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ করার মতো 3-4টা অপশন আছে। ইন্টারন্যাশনাল হোটেল বুকিং, যেটা আপনি নিজেই ফোন থেকে করতে পারবেন, যদি আমার আরেকটা ভিডিও আছে দেখে নেন। সো এক্ষেত্রে আপনার কিছু টাকা সেভ হবে। যদি আপনি নাম্বার 2 বলা যায় আপনার হচ্ছে এয়ার টিকিট, যেটা বুকিং কপি, সেটারও আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিছি, যদি আপনি সেটা দেখেন তাহলে আপনার আরো কিছু টাকা সেভ হবে। সো বেসিক খরচ যেটা দাঁড়াবে আপনার কাভার লেটার এবং আপনার ফর্ম ফিল আপ। সো ফর্মটা আপনি একাই ফিল আপ করতে পারবেন, এবং কাভার লেটারের যেটা প্যাটার্ন বা কিভাবে ফিল আপ করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। এটা এখনো দেই নাই, ভেরি শর্টলি আমি দিয়ে দিব, যেন একটা রকম কাভার লেটারের মাধ্যমে আপনি থাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মোটামুটি এই সাইডের যে দেশগুলো আছে এই দেশগুলোতে আপনি একই সাথে ইউজ করতে পারবেন। সো আপনি মোটামুটি ওই ভিডিওটা দেখলে আপনি আপনার কাভার লেটারও পেরে যাবেন। সো সেক্ষেত্রে আপনার হয়তোবার কোনো এজেন্সির সাপোর্ট লাগবে না, তারপরে আপনি চাইলে এই সবগুলো ডকুমেন্টস একসাথে আপনি নিয়ে যেয়ে একবার এজেন্সিতে যেতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনাকে বারবার যাওয়া আসা, এইটা নাই ওইটা নাই, আপনাকে কেউ একটা ভুগিচুগি বুঝ দিয়ে দিল, সো এরকম কোনো আর কি ভুগিচুগি বুঝের মধ্যে আপনাকে পড়তে হবে না। সো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিও। যারা আমার ভিডিও দেখতেছেন, আমি আশা করি আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা সবাই ভিসা পেয়ে যাবেন, সবাই আনন্দে আপনারা ঘুরতে পারবেন, অনেক চিল করবেন, ভালো থাকবেন। আর সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, এবং আপনাদের ভ্রমণ বা ট্রাভেল সেটাই খুবই সুন্দর হোক। আর দোয়া রাখবেন আমাদের জন্য। সো আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।